সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের 11 চ্যাপ্টার নিয়ে। তো 11 চ্যাপ্টার একাদশ অধ্যায় হচ্ছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য এবং নির্দেশমূলক নীতিসমূহ। তো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল। ঠিক আছে, তো এটা হচ্ছে এই চ্যাপ্টার। তো ফার্স্টেই দেখো যেটা রয়েছে মৌলিক অধিকারের সংজ্ঞা সম্পর্কে এখানে বলা রয়েছে যে মৌলিক অধিকার বলতে সাধারণত কী বোঝানো হয়। তো সেই হিসাবে এখানে বিভিন্ন ধরনের পার্থক্য করা রয়েছে যে সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। তো সেটা দেখলেই বুঝতে পারবে আগে যে মৌলিক অধিকারটা কী জিনিস। যদি পার্থক্যটা আগে দেখানো হয় যে সাধারণ অধিকারগুলো দেশের সাধারণ আইনের দ্বারা সংরক্ষিত রূপায়িত, কিন্তু মৌলিক অধিকারগুলি দেশের মৌলিক আইন অথবা অর্থাৎ সংবিধানের দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয়। আবার সংবিধান সংশোধন ছাড়া কোনো মৌলিক অধিকার পরিবর্তন করা যায় না, কিন্তু সাধারণ অধিকারগুলি কিন্তু সাধারণ আইন পাশের মাধ্যমে সংশোধন করা যায়। গুরুত্বপূর্ণ অধিকারগুলি দেশের মৌলিক আইন হিসেবে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার হলো ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ দলের স্বৈরাচারের বিরুদ্ধে সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ। এখনকার মানবতাবাদী সমাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক ভাবাদর্শ অনুসারে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থাগুলিতে অধিক সংখ্যায় মৌলিক অধিকার সংক্রান্ত সাংবিধানিক বন্দোবস্ত গ্রহণের প্রবণতা পরিলক্ষিত হয়। মৌলিক অধিকার আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত, কিন্তু অন্যান্য অধিকার কিন্তু তা নয়। তো এই যে যে জিনিসগুলো রয়েছে না, তো এটা দেখলে একদম ডিটেলসে বুঝতে পারবে যে মৌলিক অধিকার বলতে সাধারণত কী বোঝানো হয়েছে। ঠিক আছে, যেমন একটা যদি সংক্ষেপে দেখা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের সাংবিধানিক অর্থে মৌলিক অধিকার ব্যবহার করা হয় কতগুলো সুযোগ সুবিধাকে মৌলিক অধিকার বলা হয়, অর্থাৎ এই অর্থে যে এগুলো মানুষের মৌল প্রয়োজন পূরণ করে। মৌলিক অধিকারের উদাহরণ হিসেবে মানুষের জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে মানে বেসিক্যালি মানুষের মৌলিক অধিকার বলতে। তো এরপর যেটা দেখতে হবে যে আমাদের ভারতীয় সংবিধানের সন্নিবিষ্ট মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলো কী কী। তো এখানে দেখো বৈশিষ্ট্যগুলো রয়েছে যে ভারতের সংবিধানের সমগ্র তৃতীয় অধ্যায় জুড়ে মৌলিক অধিকারের উল্লেখ আছে। ভারতীয় সংবিধানের রচয়িতারা এক্ষেত্রে মার্কিন সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান ও ফ্রান্সের সংবিধানের ধারা বিশেষভাবে কিন্তু প্রভাবিত হয়েছেন। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে যেমন ধরো যে মৌলিক অধিকার, প্রত্যেক মৌলিক অধিকার সকলের জন্য নয়, যেমন হচ্ছে মত প্রকাশ, যেমন যে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত সকল মৌলিক অধিকার দেশের সকল অধিবাসী কিন্তু ভোগ করতে পারে না। কতগুলি মৌলিক অধিকার আছে যা কেবল ভারতীয় নাগরিকরাই কিন্তু ভোগ করতে পারে। যেমন হচ্ছে ধরো মত প্রকাশের স্বাধীনতা, চাকরির ক্ষেত্রে সমানাধিকার, সমিতি গঠনের স্বাধীনতা, তো এই জিনিসগুলো। তারপরে আইনের চোখে সমানাধিকার, জীবন ও স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার বিদেশি সমেত দেশের সকল অধিবাসী ভোগ করতে পারে। ঠিক আছে, তারপরে ব্যক্তিগত গোষ্ঠী ক্ষেত্রে প্রযোজ্য যেটা রয়েছে যে ব্যক্তিমতে গোষ্ঠী বা সম্প্রদায় ভোগ করতে পারে। সকল অধিকার একইভাবে কার্যকর হয় না, কতগুলো মৌলিক অধিকার সরাসরি বলবৎ হয়। উদাহরণ হিসাবে 14 ধারার আইনের চোখে সমানাধিকার কথা বলা যায়, আর 17 ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এবং 23 ধারায় শোষণবিরুদ্ধ অধিকারের কিন্তু কথা বলা যায়। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আর কি চলে আসছে এগুলো। তারপর ইতিবাচক আর নেতিবাচক অধিকার রয়েছে, কতগুলো অধিকারের নিয়ন্ত্রণ সরকারের বিরুদ্ধে আর কতগুলো সকলের বিরুদ্ধে, এগুলো দেখতে হবে। মৌলিক অধিকার জরুরি অবস্থায় কিন্তু অবলবৎযোগ্য, যেমন হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন সময় মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে নাগরিকের কিন্তু কিছু করার থাকে না। ভারতীয় সংবিধানে 21 নং ধারায় প্রদত্ত জীবনের অধিকার জরুরি অবস্থাতেই কিন্তু বলবৎ থাকে। তো এই জিনিসটা মনে রাখা খুবই দরকার যে জরুরি অবস্থার সময় কিন্তু এই 21 নং ধারার মৌলিক অধিকারগুলো বলবৎ থাকে। ঠিক আছে, তো তারপর মৌলিক অধিকার নিরঙ্কুশ নয় সেই হিসাবে বলা রয়েছে যে 19 নং ধারায় জাতীয় স্বাধীনতা অধিকারে উল্লেখ করা যায়। অনেকে এই কারণে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারকে সীমিত মৌলিক অধিকারের কথাও বলেছেন। এরপর হচ্ছে অধিকার সংরক্ষণে আদালতের ক্ষমতা সীমাবদ্ধ, যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি বিচার বিভাগ কর্তৃক সংরক্ষিত, কারণ এই অধিকার সমূহের উপর আরোপিত বিধি ব্যবস্থাগুলি সংবিধানে বিস্তারিতভাবে উল্লেখ আছে, তাই আদালতের ক্ষেত্রেও ক্ষমতা এক্ষেত্রে সীমিত হয়ে পড়েছে। তবে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের 32 ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের বিষয়ে উল্লেখ আছে। সম্পত্তির অধিকার পরিণামে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের অধ্যায় থেকে কিন্তু বাদ পড়েছে, মানে এটা 44তম সংবিধানের সংশোধনে কিন্তু এটা চেঞ্জ হয়েছে এটা।
তারপর ভারতের মৌলিক অধিকার স্বীকৃতি অত্যন্ত ব্যাপক ও উদার। যেমন ভারতে ধর্ম প্রচারের স্বাধীনতা স্বীকার করা হয়েছে, এই স্বাধীনতা অন্য দেশের সংবিধানে স্বীকার করা হয়নি। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু রয়েছে অন্যান্য দেশের থেকে, যেরকম সৌদি আরবে নেই, তো সেই ব্যাপারটা কিন্তু আছে। তো মৌলিক কর্তব্য 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে 10টি মৌলিক কর্তব্য সংবিধানে সংযুক্ত করা হয়েছে। তারপর 2002 সালে 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য সংযুক্ত করা হয়। এরপর ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারসমূহ কী কী সেই হিসাবে রয়েছে যে ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ের 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে। তো এটা হচ্ছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার, রাইটস টু প্রপার্টি বা মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়েছে। সেটা হচ্ছে দেখো যে সাম্যের অধিকার 14 থেকে 18 ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 ধারা, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 ধারা, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 ধারা এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার 32 থেকে 35 ধারা। ঠিক আছে, তো তারপর এখানে একদম পুরো অধিকারগুলো সম্পর্কে ডিটেলস হচ্ছে যে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তো এই হিসেবে কিন্তু পরপর এখান থেকে দেখতে হবে পরপর। ঠিক আছে, কারণ প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে, একদম পুরো মানে বেসিক্যালি ওয়ার্ড টু ওয়ার্ড মনে রাখা খুবই দরকার। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো তারপরে দেখো যেটা দেখতে হবে যে সাম্যের অধিকার সম্পর্কে এখানে বলেছে যে রাইট টু ইকুয়ালিটি সম্পর্কে যে সাম্যের ধারণা, যে আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সকল রকম বৈষম্যমূলক আচরণের অবসান এবং প্রত্যেক ব্যক্তির পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার স্বীকৃতি। তো সেই জিনিসগুলো রয়েছে যে ভারতের ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তির আইনের দৃষ্টিতে সাম্য অথবা আইনসমূহের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার অস্বীকার করতে পারবে না। তারপর আইনের দৃষ্টিতে সাম্যের কথা বলা হয়েছে এখানে, যে মর্যাদা অবস্থা নির্বিশেষে কোনো ব্যক্তি দেশের আইনের ঊর্ধ্বে নয়। সকল ব্যক্তি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক অবধি সকলেই দেশের সাধারণ আইনের নিয়ন্ত্রণাধীন এবং সাধারণ আদালতের এখতিয়ারভুক্ত। ঠিক আছে, তো তারপর হচ্ছে আইনের সম্মান ও সংরক্ষণের অধিকার সম্পর্কে রয়েছে যে আইনের সম্মান ও সংরক্ষণের অধিকার হচ্ছে একধারে একটি অধিকার এবং একটি গুরুত্বপূর্ণ নীতি। মার্কিন সংবিধানের 4র্দশ সংশোধন থেকে এটি গৃহীত হয়েছে। তারপর হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ প্রভৃতি নির্বিশেষে সমানাধিকার, যে রাষ্ট্র কেবল ধর্ম, বর্ণ, জন্মস্থান ও স্ত্রী পুরুষ ভেদে বা তাদের কোনো একটি ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। তো এইভাবে মানে যেগুলো অধিকারগুলো বললাম, তো সেই সম্পর্কে একদম পুরো ডিটেলসে কিন্তু এখানে রয়েছে। একদম এগুলো পুরো একদম ডিটেলসে পুরো ওয়ার্ড টু ওয়ার্ড মনে রাখা খুবই দরকার, কারণ পরে খুবই কাজে দেবে এই জিনিসগুলো। তারপরে রয়েছে দেখো রাইট টু ফ্রিডম, স্বাধীনতা অধিকার সম্পর্কে এখানে বলা রয়েছে যে 6 ধরনের যে স্বাধীনতার অধিকার করা রয়েছে সেগুলো রয়েছে। দেখো যে বাক্য ও মত প্রকাশের স্বাধীনতা, যেটা আমরা আগেও বললাম যে শান্তিপূর্ণ বা ন্যস্তভাবে সমবেত হওয়ার অধিকার, সমিতি বা সংঘ গঠনের অধিকার, ভারতের সর্বত্র চলাফেরার অধিকার, ভারতের ভূখণ্ডে যে কোনো অংশে বসবাস করার অধিকার, যে কোনো বৃত্তি অবলম্বন করার অথবা যে কোনো উপজীবিকা ব্যবসা বাণিজ্য চালানোর অধিকার কিন্তু এর মধ্যে রয়েছে। এরপর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, যে রাইট টু এক্সপ্লয়টেশন, যেটা রয়েছে যে 23 থেকে 24 ধারায়। তো এটাও কিন্তু এখান থেকে দেখতে হবে যে মানুষকে ক্রয় বিক্রয় বা বেগার খাটানো যাবে না কোনোভাবে, কম বয়সের শিশুদের বিপজ্জনক কাজে নিষিদ্ধ করা, এটা রয়েছে। তারপরে হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, মানে ধর্মনিরপেক্ষ যে রাষ্ট্রের যে ধারণা এখানে রয়েছে যে কোনো একটি বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা কিন্তু দেওয়া হয়নি আমাদের সংবিধানের 25 ধারায় কিন্তু এই সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে। ঠিক আছে, তো ধর্মীয় সম্প্রদায়ের অধিকারগুলো কী কী এখানে দেখো রয়েছে যে প্রত্যেক ধর্মের সম্প্রদায় বা গোষ্ঠী সম্পর্কে ধর্মদানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে, ধর্মীয় বিষয়ে নিজ নিজ কার্যাবলী পরিচালনা করতে পারবে এবং স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন, দখল এবং আইন অনুসারে সে সম্পত্তি পরিচালনা করতে পারবে আর কি। এগুলো ধর্মীয় সম্প্রদায়ের অধিকারের মধ্যে কিন্তু সবগুলো পড়ে। এরপর হচ্ছে সংস্কৃতি বা শিক্ষাগত অধিকার। তো নাগরিকদের সকল সম্প্রদায়কে নিজ নিজ ভাষা, সংস্কৃতি ও লিপি ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, মূল বংশ, বর্ণ, ভাষা, শ্রেণী নির্বিশেষে প্রবেশাধিকার স্বীকৃত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ নিজেদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন ও পরিচালনা করতে পারবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে শাসনতন্ত্রের প্রতিবেদনের অধিকার, মানে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। ভারতীয় সংবিধানের 32 থেকে 35 নম্বর ধারায় আদালতে মৌলিক
অধিকার প্রয়োগ সংক্রান্ত ক্ষমতা দেওয়া রয়েছে। তো এই হিসাবে সেখানে বলা হয়েছে যে আইন সংরক্ষণের জন্য আদেশ নির্দেশ জারি করতে পারবে। তো যে 5টা যে রিটের কথা রয়েছে, এটা একদম দেখবে আমাদের এই চ্যাপ্টারে একদম প্রথমের যে ভিডিও রয়েছে সেটাই আমরা বলেছিলাম যে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ, এই 5টা রিটের কথা কিন্তু এখানে বলা হয়েছে, লেকের কথা, এবং সেই সম্পর্কে এখানে ডিটেলসে বলা রয়েছে। তো এগুলো কিন্তু দেখতে হবে। তো তারপরে যেটা রয়েছে যে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য কী কী, ফান্ডামেন্টাল ডিউটিস কী কী, তো সেই সম্পর্কে এখানে ডিটেলসে বলা রয়েছে। আর এটা ইনক্লুড করা যুক্ত করা হয়েছে 1976 সালে আমাদের দেশের যে ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধন হয়েছিল, তো সেখানে কিন্তু এই সম্পর্কে বলা রয়েছে। তারপরে যেটা রয়েছে দেখো যে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এখানে এটা 4র্থ অধ্যায় কিন্তু কতগুলো অধিকারের কথা বলা হয়েছে, যে 4র্থ অধ্যায় অধিকারগুলিকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলা হয়, যেটা ডক্টর আম্বেদকরের মতানুসারে ভারতীয় সংবিধানের এক অভিনব বৈশিষ্ট্য। তো এখানে কি কি নীতি রয়েছে সেগুলো দেখো, যে একাধিক সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্য নীতিসমূহ রয়েছে। তারপরে গান্ধীবাদী নীতি ও শাসন কাঠামো উন্নয়ন সম্পর্কিত নীতিসমূহ, উদারনৈতিক, বৌদ্ধিক ও প্রগতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠিত সম্পর্কিত নীতিসমূহ, আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি সাধন এবং সম্পর্কিত নীতিসমূহ সম্পর্কে এখানে ডিটেলসে রয়েছে। তারপরে নির্দেশমূলক নীতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো দেখতে পারো, কিন্তু প্রচুর বৈশিষ্ট্য সম্পর্কে এখানে বলা রয়েছে, ঠিক আছে। তারপর গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে, আর তার কী কী পর্যালোচনা রয়েছে, তো সেই সম্পর্কে পরপর রয়েছে। তো এখান থেকে এগুলো দেখতে হবে। তারপরে এটা বাস্তবায়ন কী করে করা যায়, তো সেই হিসাবে রয়েছে যে নির্দেশমূলক নীতিগুলো বাস্তবায়ন কীভাবে করা যায়। সেই হিসেবে প্রায় 10 থেকে 12টা পয়েন্ট রয়েছে এখান থেকে পরপর। তো এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি শেষ হচ্ছে আমাদের যে ক্লাস 11-এর 11তম চ্যাপ্টার। তো দেখো, তোমাদের যদি কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো বা কমেন্ট সেকশনেও জানাতে পারো। তো তার উপর যদি ভিডিও না থাকে তার উপর আসবে। আর বিভিন্ন সোশ্যাল ইস্যু আস্তে আস্তে আমরা ভিডিও করবো, সেগুলো আসবে আস্তে আস্তে। ক্লাস 11-এর এই চ্যাপ্টারগুলো শেষ হলেই আস্তে আস্তে আসবে, ঠিক আছে। আর বেশি চ্যাপ্টার বাকিও নেই। তো আমাদের টুইটারে আর টেলিগ্রামে আমাদের ফলো করো, তো তাহলে সেখানে নতুন নতুন আপডেটও পেয়ে যাবে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন চ্যাপ্টার নিয়ে। তো নতুন চ্যাপ্টার হচ্ছে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ। এই চ্যাপ্টার নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। তো টাটা।